এখন আমরা ডিমান্ড ফর মানির যে থিওরিটা পড়ছিলাম ম্যাক্রো ইকোনমিক্সে, সেখানে মানির ডিমান্ড কেন তৈরি হয়, মানির ডিমান্ড কি বললাম বল, বল কথা বল, মানির ডিমান্ড কেন তৈরি হয়, ডিমান্ড হোয়াই, ভাই মানির জন্য আবার ডিমান্ড হয় কেন, এটা নিয়ে দারুণ অশান্তি হয়ে গেল ক্লাসিক্যাল ইকোনমিক্সের মধ্যে। ক্লাসিক্যাল ইকোনমিক্সটা বলছিলেন যে দেখো দ্রব্যের ডিমান্ড কেমন হয়, যে কেন হয় জানি, কারণ কারণ সানিয়ার আম খেতে খুব পছন্দ হয়, তাই আমের ডিমান্ড, রাইট রাইট। সানিয়ার চুলে শ্যাম্পু করতে খুব পছন্দ হয়, তাই শ্যাম্পুর ডিমান্ড। কিন্তু ভাই সানিয়ার খুব টাকা খেতে পছন্দ হয়, তাই টাকার ডিমান্ড, তা তো নয়। তো মানি ক্যানট বি কনজিউমড ডাইরেক্টলি, বাট, তাহলে কি বললাম বলো, দো ইট ইজ নট ডাইরেক্টলি কনজিউমড, বাট it is it is consumed in the form of getting the utility of the other goods। ভাই অন্য কিছু গুডসের জন্য ইউটিলিটি পেতে গেলে তোমায় কি করতে হবে, টাকা খরচা করতে হবে। তাহলে মানি ডিমান্ড কেন তৈরি হলো, না দ্রব্যের ডিমান্ড থেকে মানি ডিমান্ড তৈরি হয়। তখন ওরা বললেন যে শোনো, তার মানে হচ্ছে মার্কেটে কি পরিমাণ দ্রব্য বিক্রি হচ্ছে, কি পরিমাণ গুডস বিক্রি হচ্ছে, তার সঙ্গে মানির সাপ্লাইয়ের আর ডিমান্ডের একটা সম্পর্ক পাওয়া যাবে। তখন বিভিন্ন রকম ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বিভিন্ন রকম ফর্মুলা দিলেন। তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে ফিশার্স কোয়ান্টিটি থিওরি অফ মানি। কি নাম বলো বল, ফিশার্স কোয়ান্টিটি থিওরি অফ মানি। বাহ, ইনি কিছু বললেন, রাইট। হ্যাঁ, তিনি কি বললেন সেটা পড়বো ছোট্ট করে, এগুলো সব ছোট ছোট করে। আর আছে একটা হলো কেমব্রিজ ইকুয়েশন। কেমব্রিজ বলে কোন একটা ইউনিভার্সিটি নাকি আছে না কি রে, হ্যাঁ কেমব্রিজ ইকুয়েশন বলে কিছু হবে। তারপরে মার্শাল কিছু বললেন, যখন সবাই কিছু বলছে কেন নয় কেইন্স কিছু বলবেন, কেইন্স হচ্ছে নিও ক্লাসিক্যাল, কেইন্স কিছু বলবেন। তাহলে এইভাবে বুঝতে হবে যে কেন ডিমান্ড, কেন মানির জন্য আমাদের মানির জন্য কি হয় বলো, মানির জন্য ডিমান্ড তৈরি হয়। তো ছোট করে বলছি, ফিশার্স কি বললেন সেটা শোনা যাক। ফিশার্স বললেন এমভিপিটি থিওরি, কি বললাম বলো, এমভিপিটি থিওরি। খুব ছোট করে সিম্পল আইডিয়া, এমভিপিটি থিওরি। তাহলে এম কি জিনিস, ভি কি জিনিস, পি কি জিনিস, আর টি কি জিনিস জানতে পারলে আমি এমভিপিটি বুঝতে পারবো, সিম্পল আইডিয়া। তো এমভিপিটিতে উনি বললেন এম মানে হচ্ছে টোটাল কোয়ান্টিটি অফ মানি, টোটাল কোয়ান্টিটি অফ মানি, ফাইন। ভি মানে হচ্ছে ভেলোসিটি সার্কুলেশন অফ মানি, ভেলোসিটি, VELOCITY, ভেলোসিটি অফ সার্কুলেশন, ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি। তো ভাই এই দুটো তাকে বোঝা যাক। মনে কর যাক ভারতবর্ষে জুড়ে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মোট 1 লক্ষ টাকার নোট ছাপিয়েছে এবং 1 লক্ষ টাকা দিয়েছে। আর এই 1 লক্ষ টাকা একটা হ্যান্ড থেকে আরেকটা হ্যান্ডে যায়, তারপরে আরেকটা হ্যান্ডে যায়, এরকম ভাবে মোট 5টা হ্যান্ডে ঘুরে টাকা আবার ব্যাংকে জমা পড়ে, পাক্কা? হ্যাঁ, আরবিআই থেকে বেরিয়েছিল, আরবিআই থেকে ঘুরতে এরকম লাগে। তাহলে তোমার কাছে এটা হলো ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি মানে 5। তাহলে এমভিতে আমরা কি পেলাম, 1 লাখ ইন্টু 5। এই হলো ভারতবর্ষের মোট মানি সাপ্লাই। তাহলে মানি সাপ্লাই শুধু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, মানি সাপ্লাই আমার ভেলোসিটি অফ সার্কুলেশন কত হাত ঘুরছে তার উপর ডিপেন্ড করে, এবং তার দ্বারা আমার টোটাল মানি সাপ্লাই বেড়ে যায়। তাহলে দিস ইজ মাই সাপ্লাই সাইড, রাইট। আর এবার আমি মানুষ ডিমান্ড করবে, মানুষ কি বলেছি টাকা খায়, তাই মানুষ টাকার উপরে ডিমান্ড করতে গেলে নিশ্চয়ই দ্রব্য কেনে, ভালো বললাম বলে মনে হচ্ছে না? তখন উনি বললেন যে পি মানে মনে করো নাও প্রাইস লেভেল, পি মানে কি লিখেছে এখানে বল, পি মানে প্রাইস লেভেল, আর টি মানে কি প্রাইস লেভেল, আর টি মানে ট্রানজাকশন, টি মানে ট্রানজাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে আমার কাছে প্রাইস লেভেল যদি 5 টাকা করে হয়, আর ট্রানজাকশন যদি আমার ধর যাক এটা কত টাকা হয়েছিল, তাহলে এমবিতে কত হয়ে গেল, 1 লাখ, 1 লাখ ইন্টু 5, এটা হলো সাপ্লাই সাইড। ডিমান্ড হলো একটা জিনিসের, কোনো জিনিস মার্কেটে চাল 10 টাকা করে চাল আছে, আর ট্রানজাকশন হচ্ছে কত কেজি, না এটা কত 5 লাখ হতো না, এটা
5 লাখ তো 5 লাখকে 10 দিয়ে ভাগ করলে 50,000 কেজি চাল বিক্রি হলো। একদম ক্লিয়ার। তাহলে তুই চিন্তা কর, উনি বললেন যে ইহা দ্বারা কি প্রকাশ হইল? প্রকাশ হইল যে দ্রব্যের দাম পি ইজ ইকাল টু এমভি বাই টি হতে পারে। তাহলে একটা দ্রব্যের দাম বাড়ে কমে যায় বিকজ অফ দ্যাট আমার মার্কেটে ডিমান্ডের পরিমাণ বাড়ে বলে, মার্কেটে ডিমান্ডের পরিমাণ বাড়ে বলে। আর যদি কমে যায় তাহলে মার্কেটে যদি ডিমান্ড কমে যায় তাহলে ওর তার দামটা কি হবে? ডিমান্ড কমে গেলে কমে যাবে। তাহলে এখানে তুই চিন্তা কর, আমার কাছে পি মানে কত হলো 10 ইজ ইকুয়াল টু কি পেলাম, এমভি কত আছে 5 লাখ, তাই না? টি মানে কত আছে 50,000। এইভাবে এটা আসছে। এখন দেখা গেল কোনো কারণে দেশে 50,000-এর বেশি চাল হয়েছে, কোনো কারণে দেশে 50,000 কেজির বেশি চাল উৎপাদন হয়েছে। তাহলে কি হয়ে যাবে? ধরা যাক 50,000-এর বদলে এটা বেড়ে গিয়ে 1 লক্ষ কেজি হয়ে গেছে, তাহলে প্রাইস লেভেল কি হয়ে যাবে? 5 টাকা হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? মনে কর 50,000-এর বদলে ওর কাছে মেবি 60,000 কেজি চাল হয়ে গেছে, এমবি ছিল এরকম। ভাই এখন কত কেজি হয়েছে বললাম আমি তোকে বল 60,000 কেজি। তাহলে ভাগ কর 50,000 বাই 10 দিয়ে ভাগ করলে, 60 দিয়ে ভাগ করলে, তারপরে নে করে রাখতো। দাম কমে গেল। এখন যদি মার্কেটে প্রচুর খরা চলছে, 10,000 কেজি চাল কমে গেছে, তাহলে বেড়ে যাবে। এই জন্য বেশি বিজ্ঞানী ঢুকে দরকার লাগছে নাকি? আমার কথা বুঝিস? এইভাবে প্রাইস লেভেল চেঞ্জ করে এবং সেটা ডিপেন্ড করে মার্কেটে কত পরিমাণ সাপ্লাই আছে আর কত পরিমাণ ট্রানজাকশন ডিমান্ড আছে তার উপর ডিপেন্ড করে। দিস ইজ কল্ড, কি বললাম, এমবিপিটি থিওরি অফ ফিশার্স কোয়ান্টিটি থিওরি অফ মানি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা যেমন মনে করলাম না যে ট্রানজাকশন কম বেশি করলে এই প্রাইসটা কম বেশি হয়, তখন সরকার বলল যে শোনো আমরা মানি সাপ্লাই বাড়িয়ে দিই। তাহলে এমটা বাড়ালে আমার পি এর উপরে একটা এফেক্ট পড়বে কি পড়বে না? মানুষ মনে করলো যে টাকা পয়সা একদম খরচা করবি না, লক্ষ্মী ভারে ফেলে রাখ। সার্কুলেশন 5 ছিল, কমে গিয়ে কত হয়ে গেল? 4 হয়ে গেল। হ্যাঁ, তাহলেও তো পি এর উপরে প্রভাব পড়বে। এরকম একটা করে ছোট ছোট এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করতে পারবো এবং তারপরে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আইডিয়া না? তখন বলবে দেখেছো 2 ঘন্টা ধরে পড়িয়েছে, কি ভালো পড়িয়েছে। বড় বড় ভিডিও সব আছে না, 2 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা করে পড়ায়। ছাড় বেটা, বুঝেছো যে ইদার এই আইটেমগুলোর মধ্যে কোনো চেঞ্জ হলে প্রাইসে চেঞ্জ আসবে এবং প্রাইস লেভেল চেঞ্জ নিয়ে মেন চিন্তা করা, এবং সেটা ডিপেন্ড করছিল ডিমান্ডের উপরে। দিস ইজ কল্ড ফিশার্স কোয়ান্টিটি থিওরি। মানে একে প্রচুর সমালোচনা করা হলো। সমালোচনা করে যে পদ্ধতিটা তৈরি করা হলো তাকে বলা হয় কেমব্রিজ ইকুয়েশন। তাকে কি বলে? কেমব্রিজ ইকুয়েশন। তো উই কাম ব্যাক টু দ্য মেন সেকশন, যেখানে আমরা দেখেছিলাম ফিশার্স কোয়ান্টিটি থিওরি করবো, তারপরে করবো কেমব্রিজ ইকুয়েশন। কেমব্রিজ ইকুয়েশনে যেটা বলা হলো যে ওরা বললো যে এম ডি লিখেছে আর একটা ইজ ইকুয়াল টু কে পি ওয়াই। তাহলে এম কে পি ওয়াই কি বললাম? এটা হলো কেমব্রিজ ইকুয়েশন। এম কে পি ওয়াই, এম ইজ ইকুয়াল টু কে পি ওয়াই। তাহলে এই ইকুয়েশন মুখস্থ রাখবো কেমব্রিজ ইকুয়েশনের জন্য। যদি এসিকিউ এমসিকিউ কোথাও কোশ্চেন করে জেনে যাবো যে কেমব্রিজ ইকুয়েশন ইজ এম কে পি ওয়াই। কি বললাম? দেখ একটা কথাবার্তা, এরা বলছে যে তোমার কাছে যদি পি থাকতো আর ওয়াই থাকতো, তোমার কাছে যদি পি থাকতো আর ওয়াই থাকতো, পি আর ওয়াই থাকতো, তার একটা পোর্শন হচ্ছে কে, তার একটা পোর্শন হচ্ছে কে, আর সেটার সঙ্গে মানির ডিমান্ড ডিপেন্ড করে। তো চলো তো এটা পড়া যাক। তাহলে কেমব্রিজ ইকুয়েশন আমরা পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, কি বললাম আমি না, এটাতে অনেক সরে গেছিলাম আগের বারে। এই গানাকলটা দেখি মাঝে মাঝে দিকটা
কেমব্রিজ কেমব্রিজ ইকুয়েশন কি বললো, কাকে সমালোচনা করলো বলো? ফিশারকে সমালোচনা করলো। ফিশারকে সমালোচনা করে ওরা একটা বুদ্ধি বললো যে দেখো তুমি তো একবারও বলছো না যে মানুষের আয়ের উপরে কোনোভাবে ডিপেন্ড করে না ইয়ে মানি সাপ্লাই, মানি ডিমান্ড আয়ের উপর ডিপেন্ড করে কিনা। আমরা কালকে যেটা পড়েছিলাম আগের আগের ইয়েতে, সেখানে আমরা বলেছিলাম যে যে স্কেল থিওরি, তাই না? স্কেল অ্যান্ড সাবস্টিটিউশন দুটো থিওরি বুঝুন না। স্কেল ভিউ সেখানে বললাম মানুষের আয় বাড়লে টাকার চাহিদা বাড়ে, তাই তো। তাহলে কেন নয়, তুমি এখানে এটা দেখছো না, তাহলে আমরা কিছু উপর ডিপেন্ড করবো বলো? এটা বললো যে ডিমান্ড ফর মানি also depends on y মানে কি ইনকাম, y মানে কি ইনকাম, ম্যাক্রো ইকোনমিক্সে ইনকামকে y বলা হয়। বাহ, কাদের তাহলে ফিশার কি করলো, ফিশার একটা ওইটুকু বলে ছেড়ে দিয়েছিল যে এমবির সঙ্গে পিটি ইকুয়াল হয়, রাইট। উনি মানুষের ইনকামের কথা ভাবলেনই না, এরা বললো তাহলে ওনারা একটা ইকুয়েশন দিলেন, সেটা এম কে পি ওয়াই। তাহলে পি মানে কি আগে বলো? পি মানে প্রাইস লেভেল, পি মানে কি বললো? পি মানে প্রাইস লেভেল, পি মানে প্রাইস লেভেল, এটা বোঝা গেছে। আর ওয়াই মানে কি বললাম আমি? ওয়াই ইজ দ্য এগ্রিগেট টোটাল ইনকাম, পুরো ন্যাশনাল ইকোনমি, তোর আমার ইনকাম নয়, কার ইনকাম? পুরো দেশের। তাহলে একে বললাম এগ্রিগেট টোটাল ইনকাম। তাহলে প্রাইস লেভেল ইনটু এগ্রিগেট টোটাল ইনকাম, তাহলে এটা দিয়ে আমি টোটাল একখানা সাপ্লাই অফ মানি পাবো, রাইট। তার একটা পোর্শন, তাহলে কে মানে একটা পোর্শন, কে মানে কি বলেছে? কে মানে কে ইজ দ্য ফ্র্যাকশন অফ রিয়েল ইনকাম, রিয়েল মানি ইনকাম, কে ইজ দ্য কি বলো কে ইজ দ্য ফ্র্যাকশন অফ, আমি ফ্র্যাকশনকে কি বলেছি আমি মাত্র বল, পোর্শন, একটা 0.25 0.22 0.87 দ্যাট ইজ কল্ড পোর্শন, ফ্র্যাকশন। হ্যাঁ, পোর্শন অফ কি? রিয়েল মানি ইনকাম, রাইট। তাহলে এত কিছু তো বোঝা গেল যে আমার টোটাল প্রাইস লেভেলের সঙ্গে তুমি এগ্রিগেট টোটাল ইনকামকে তুমি গুণ করো, তাকে প্রাইস লেভেল দিয়ে গুণ করো, করে একটা ভ্যালু পেলে তার একটা পোর্শন নাও 0.60 0.68 যাও কিছু একটা নিলাম, সেটা ইজিক্যাল টু কি পাওয়া যাবে? ইজিক্যাল টু এম। আর এম মানে কি বললো এদের বাস্তে? এম মানে হচ্ছে ডিমান্ড ফর মানি। এম মানে কি? ডিমান্ড ফর মানি। তাহলে কি বোঝা গেল এই ফর্মুলা দিয়ে? যে ভাই মানি ডিমান্ডের মানি ফর ডিমান্ড ফর মানি ডিপেন্ড করে কি পরিমাণ প্রাইসে, কি পরিমাণ প্রাইস লেভেল আছে, মানুষের ইনকাম কেমন আছে, ওই ইনকামের সঙ্গে প্রাইস লেভেল গুণ করো, করে তার একটা পোর্শন হচ্ছে ডিমান্ড ফর মানি। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে কেমব্রিজ এই সমস্ত কথাগুলো বললেন। This equation represents that other things remaining constant, the demand for money would be proportional to the nominal national value of level of income. ইনকামের একটা পার্টিকুলার প্রপোর্শনাল পাওয়া যাবে, সেই প্রপোর্শনটাই হচ্ছে ভ্যালু অফ মানি, ডিমান্ড ফর মানি। সেটা প্রপোর্শনটা হচ্ছে, তাই ডিমান্ড ফর মানি কি করে? ডিমান্ড ফর মানি will be the proportion of the national income, proportion of the national real income, national money income। পাক্কা? এরও অনেক সমালোচনা করা হলো, আনাদার কথা বলেছিল মার্শাল বললেন দেখো ব্যাপারটা এরকম নয়, আরেকটুখানি নতুন কথা উনি একটা লাইন যোগ করলেন, বলল অর্থের চাহিদা বলতে অর্থ ব্যয় করার ইচ্ছাকে বোঝায় না, বরং অর্থ নগদ অবস্থায় ধরে রাখার ইচ্ছাকে বোঝায়। বাবা মার্শাল আবার কি কথা বলো, নতুন কথা কি বলো? মার্শাল কি বললেন? মার্শাল বললেন যে অর্থ হোল্ড করতে হবে তোমাকে। কি বললো?
তাহলে মার্শাল বললেন নট, এই যে তুমি কত খরচা করছো, দেখো এটা কি করেছিল, P&T মানে কত খরচা করছে, এটাতে বাংলা কি বললো, অর্থ। উনি বলছেন যে চাহিদা বলতে বোঝায় ডিমান্ড মিনস, উনি বলছেন ডিমান্ড ফর, সেটা এখানে দেখা যাচ্ছে না, এখানে বলি। হ্যাঁ, মার্শাল বেশি বলবে না, মাত্র একটা কথা বলবে, তাই আমি ওখানে চালিয়ে দিচ্ছিলাম। মার্শাল কি বললেন, মার্শাল কি বললেন বলো, মার্শাল বললেন ডিমান্ড ফর মানি, ডিমান্ড ফর মানি does not mean to the intention of expenditure for goods and services, but it is the মানে কি হচ্ছে তোদের একটা বুঝতে দিলে যেটা বুঝে যাচ্ছে, it is the intention to hold the money, হ্যাঁ, intention to hold the money। ইনি আবার একটা নতুন কথা বললেন, ইনি এতদিন মানে প্রথমে যিনি বলেছিলেন তিনি, তার নাম ছিল ফিশার কোয়ান্টিটি থিওরি। তিনি বললেন মানুষের ডিমান্ড হবে কত পরিমাণ দ্রব্য কত টাকা দিয়ে কিনবে, যেন কোনো সময় টাকা জমিয়েও রাখে না, টাকা হাতেও রাখে না, ভবিষ্যতের জন্য কোনো পারপাস নেই তার, টাকা শুধুমাত্র পাও আর তাড়াতাড়ি করে ট্রানজাকশন করে খরচা করে দাও। সেটা কে বলেছিল? কেমব্রিজ কি বললো? কেমব্রিজ বললো মানুষের আয়টাকে ধরো, মানুষের আয়ের সঙ্গে প্রাইস লেভেলের এটা গুণ করো, আয়ের সঙ্গে যদি প্রাইস লেভেল চেঞ্জ করো তাহলে তুমি একটা রিয়েল ইনকাম পাবে। আবার বলি, আমার যদি প্রচুর পরিমাণ ইনকাম থাকে, আমার যে পরিমাণ ইনকাম থাকে তার সঙ্গে প্রাইস লেভেল গুণ করলে কি পাবো? আমার রিয়েল ইনকাম পাবো। এই যে রিয়েল ইনকাম পেলাম মানিটারি টার্মসে, তার আবার একটা প্রপোর্শন মানুষ মানি ডিমান্ড করে। এটাকেই আরেকটুখানি ভালো করে মার্শাল কথাটা বললেন, তিনিও পার্ট অফ দ্যাট কেমব্রিজ ইকুয়েশনের পার্ট। তিনি মার্শাল আরেকটা লাইন ব্যাখ্যা করে বললেন যে শোনো, তার মানে কি হলো, যে মানুষের মোট ইনকামের সব অংশটাই সে ডিমান্ড করছে না, ওই জন্য সে কিছু না কিছু অংশ কি করবে, হোল্ড করতে চাইবে, হ্যাঁ, টাকা ধরে রাখতে চাইবে। তা মানুষের কাছে টাকার চাহিদা কেবলমাত্র খাওয়ার জন্য নয়, বরং লক্ষ্মী ভাঁড়ের জন্য, কিছু না কিছু লক্ষ্মী ভাঁড়। তাহলে কি কি হয়ে গেল বলো, একটা হচ্ছে খাওয়ার ভান্ডার, আর একটা লক্ষ্মী ভান্ডার পাক্কা। এই দুটো মেলালে মানুষের ডিমান্ড চিন্তা করা হবে। মার্শাল সেটাই ফার্স্ট টাইমের জন্য এই তত্ত্বটা মানুষের সামনে তৈরি করলেন। এইটার উপর ভিত্তি করে ক্লাসিক্যাল ইকোনমিস্টের গল্প শেষ হলো, এবং এরপরে যেটা তৈরি হবে এর উপর ভিত্তি করে মার্শাল আবার নতুন করে বললেন যে শোনো, তাহলে বুঝতে পারলাম আমি যে ডিমান্ড ফর মানি কেন তৈরি হয়। আমরা যখন শুরু করেছিলাম বলেছিলাম মানি ফর ডিমান্ড কেন হয় না, একটা ফিশারের, একটা কেমব্রিজ, একটা মার্শাল, দেন কে আছে বলো, কেইনস। কেইনস কি বলেন এখনকার ক্লাসের পরে পোর্শন হবে কি, কেইনস কি বললেন। কেইনস বললেন যে শোনো, মানুষ কিন্তু কেবলমাত্র, এই যে কথাটা নিয়ে একটু আগে বলছিলাম, যে কেইনস বললেন যে মানুষ কেবলমাত্র ট্রানজাকশন করবে, খাবে দাবে, ঘুরবে ফিরবে, এই জন্য মানুষের টাকার দরকার লাগে, এটা নয়, মানুষের আরো দুটো মোটিভ থাকবে। তাই মানুষের মোট তিনটে মোটিভের কারণে মানুষ টাকা পয়সার ডিমান্ড করে। অ্যাকর্ডিং টু প্রফেসর কেইনস, এখানটা একবার পড়া যাক। অ্যাকর্ডিং টু প্রফেসর কেইনস, KEYNES, হ্যাঁ, বানানো ওখানে বলে লিখেছি, ডিমান্ড ফর মানি ডাজ নট অ্যারাইজ অনলি ফর ট্রানজাকশন মোটিভ, যে চলো গিয়ে বিউটি পার্লারে যাবে তাই টাকা দরকার লাগবে সানিয়ার, রাইট, তুই সিনেমায় যাবি তাই টাকা দরকার লাগে, নট ফর দ্য ট্রানজাকশন অনলি, তুই চুড়িদার কিনবি বলে তাই টাকা দরকার লাগে, দ্যাট ইজ নট দ্য অনলি থিং। অ্যাকর্ডিং টু হিম, ডিমান্ড ফর মানি অলসো অ্যারাইজেস টু সার্ভ ফর রিজার্ভ অর ফর স্টক, মানে রিজার্ভ বা স্টকের জন্যও তার কাছে টাকা দরকার লাগে। অ্যাকর্ডিং টু কেইনস, দ্য ডিজায়ার টু হোল্ড ক্যাশ অ্যাট হ্যান্ড ইজ দ্য লিকুইডিটি প্রেফারেন্স, তখন এটা নাম দেওয়া হলো লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ মানি। কি বলা হলো বলো,
কেনসিয়ান থিওরিতে কি নাম দেওয়া হলো দেখেন এখানে, লিকুইডিটি প্রেফারেন্স অ্যাপ্রোচ বা লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, রাইট? ডিমান্ড ফর মানি ইন দ্য কেনসিয়ান সিস্টেম অর লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। তাহলে এখনকার যে পোর্শনটা পড়া হচ্ছে কেনসের, তাকে বলে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ কেনস, রাইট? পাক্কা? তো তিনি কি বললেন দেখা যাক। ফর দিস, according to Keynes, there are three motives to hold the liquid cash. মানুষ টাকা হাতে রাখতে চায়, মানুষ তার মধ্যে এক নম্বর যেটা আমি অলরেডি বলে দিয়েছি তোদেরকে, কি জন্য? ওয়ান ইজ ট্রানজাকশন মোটিভ, সেকেন্ড ইজ প্রিকশনারি মোটিভ, থার্ড ইজ স্পেকুলেটিভ মোটিভ। ব্যাপারটা একটু খুলে বলি। ট্রানজাকশন মোটিভ মানে হচ্ছে মানুষ কিছু না কিছু জিনিস কিনতে চায়, খেতে হবে, পড়তে হবে, তাই বুঝলি? এটা লিকুইড ক্যাশ হিসাবে থাকবে এবং ট্রানজাকশন করার জন্য দরকার লাগবে, মানিটারি ট্রানজাকশন করে দরকার লাগবে। অ্যাকর্ডিং টু কেইনস, মানি ডিমান্ড ফর ট্রানজাকশন মোটিভ মেনলি ডিপেন্ডস অন দ্য মানি ইনকাম। আমার কাছে ইনকাম বাড়লে আমি চেষ্টা করবো কি আরো কিছু পরিমাণ আমি কি করবো বল, মানি ইনকাম করলে আমি কিছু পরিমাণ ট্রানজাকশনটা বাড়াবো, না আর কিছু খাওয়া দাওয়া করি, কি একটা করে ডিম খাচ্ছি, দুটো ডিম খাবো, হ্যাঁ ফাইন, আরো ইনকাম বাড়লো, তখন কি হয়ে যাবে? 3টে ডিম খাবি, তোমার তারপরে কটা ডিম খাবি, তেমন। So money demand for transaction motive increases if money income is high. তাহলে একটা হলো কি ট্রানজাকশন মোটিভ। উনি এই থিওরিতে কি বলেছেন বলো? একটা কি মোটিভ বললো? একটা উনি বললেন ভাই ট্রানজাকশন মোটিভ, তোমার কাছে খুব উদ্দেশ্য হচ্ছে যে ভাই টাকা যখন রোজগার করছি খেয়ে পড়ে বাঁচবো নাকি না খেয়ে মরবো, তাই নিশ্চয়ই ট্রানজাকশন করতে হবে। আর ট্রানজাকশনটা কি করেছিল ওরা? ট্রানজাকশন ডিপেন্ড করেছিল মানি ইনকামের উপরে, রাইট? এবং এখানে বললাম যে এখন মানি ডিমান্ড ইন অফ দি ট্রানজাকশন মোটিভ মেনলি ডিপেন্ডস অন মানি ইনকাম। তাহলে এই ট্রানজাকশন মোটিভের যে ডিমান্ড হলো, এখানে যে ডিমান্ড ফর মানি, এখানে যে বল ডিমান্ড ফর মানি, এটা কার উপর ডিপেন্ড করে? কার উপরে? ডিপেন্ড করে মানি ইনকামের উপরে। ভাই আমি মানি ইনকাম করতে পারি না? মানি ইনকাম বাড়লে আমার ট্রানজাকশন মোটিভ পারপাস ডিমান্ড ফর মানিটা বাড়বে, ট্রানজাকশন মোটিভ পারপাস আমার ডিমান্ডটা বাড়বে। আমার কথা বোঝাচ্ছ না বুঝিনি? চলবে? একদম ক্লিয়ার? তাহলে এটা একটা কথা বললেন। এবার তুই কিন্তু এলাতে যত খুশি মানুষ ট্রানজাকশনই করে যাবে না, উনি বলছেন প্রিকশনারি মোটিভ। কি বললেন নেক্সট পয়েন্টে বললেন বলো? প্রিকশনারি, CAU, তাই তো গানটা, CAUTIO। ভাই আমি যদি যা কিনি তাই খাই আর খেয়ে মরে যাই, তাহলে ওষুধ কিনবো কি করে? অসুবিধা আমার কোনোদিন না কোনোদিন ভবিষ্যতে হতে পারে। তাহলে কিছু আনফোর্সিন আছে। কি সিন আছে বলো? আনফোর্সিন মানে কি? তুমি জানো না দেখোনি এমন কিছু ঘটতে পারে, আনফোর্সিন এমার্জেন্সি হতে পারে, আনফোর্সিন এমার্জেন্সি হতে পারে, লাইক অ্যাক্সিডেন্ট, ইলনেস, চাকরি চলে যাওয়া, এই সমস্ত কিছু করতে পারে। এই জন্য মানুষ কিছু পরিমাণ টাকা রেখে দেবে, রাইট? বুঝলে কি বুঝলে না? তাহলে আনফোর্সিন এমার্জেন্সি নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই। বোঝা গেছে কি ঘটনা ঘটতে পারে আনফোর্সিনে, এবং তার জন্য আমরা কি করব? ওরা ডিমান্ড ফর মানি কিছুটা লিকুইড তারা রেখে দিতে চাইবে। ক্লিয়ার? এটাও কিন্তু ডিপেন্ড করে মানি ইনকামের উপরে। এটা কিসের উপর ডিপেন্ড করে বল? এরা বলছে, দেখেন এরা কি বললো, এরা বললো প্রিকশনারি মোটিভ মেনলি ডিপেন্ডস অন মানি ইনকাম। তার মানে মানি ইনকাম বাড়লে মানুষ আরো কিছু বাড়তি টাকা রাখবে। তোর যদি ইনকাম না থাকে, ট্রানজাকশন করতে গিয়ে বেশি খরচা বেরিয়ে যায়, তাহলে তুই কি করবি? কম পরিমাণ টাকা প্রিকশনারিতে রাখবি। ঠিক বুঝলি না বুঝি বলো? আর এখানে হলে তারা কি হয়ে গেল না, তার এখানে কম পরিমাণ টাকা, এখানে মানি ইনকামের উপরে তার কাছে এটা বাড়বে। নেক্সট বলছে যেটা স্পেকুলেটিভ মোটিভ। কি বললো? মা জায়গা পাচ্ছি না, বলে দেবো, কত নষ্ট করবো না। এটা নিচের দিকে যাচ্ছে,
আরো গেল। হ্যাঁ, নেক্সট পয়েন্ট কি বললো, কি বলে সেটা স্পেকুলেটিভ। কার সঙ্গে কার যুদ্ধ চলছে এখন? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চললে লোহার দাম বাড়তে পারে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চললে অমুক জিনিসের দাম বেড়ে যেতে পারে, তমুক জিনিসের দাম বেড়ে যেতে পারে, সর্ষের তেলের দাম বেড়ে যেতে পারে, পাকিস্তান থেকে যে জিনিসগুলো আসতো তার দাম বেড়ে যেতে পারে, পারে কি পারে না? সেই যদি বেরোয় যেতে পারে সেই ভিত্তি করে তুমি কি করলে কিছুটা কিনে রাখবে, তার জন্য তোমার টাকা দরকার, কি দরকার নেই। একে বলে স্পেকুলেটিভ মোটিভ। বুঝছো কি বলছে দেখা যাক, মানে বাংলায় বলে ফাটকা উদ্দেশ্য। ডুইং সামথিং ইন দ্য এক্সপেকটেশন, ডুইং সামথিং কি বললাম রে, in the expectation of occurrence of some event in future is called speculation। ভাই কিছু একটা করো, যদি যদি দাম বেড়ে যায়, যদি শেয়ারটার দাম বেড়ে যায়, যদি এই আলুটার দাম বেড়ে যায়, ওই জন্য প্রচুর মানুষ আলু কিনে রাখলো। Obviously, the main objective of speculative deal is to take the gain of observing the movement of market। মার্কেটে যে এই যে মুভমেন্টটা হচ্ছে তার জন্য দ্বারা যেন তুমি কিছু গেইন করতে পারো। ভাই আমার কাছে যদি টাকাই না থাকতো তো আমি কি করে আর আলুর দাম বাড়বে তো বাড়বে, কি করবো, কিনে রাখতে পারবো? এই উদ্দেশ্য নিয়েও মানুষ কিছু পরিমাণ টাকা রেখে দেয়, এটা কেইনস বললেন, রাইট। আর এই তিনটে থেকে টোটাল করলে যেটা পাওয়া যাবে, তিনটে মোটিভ থেকে টোটাল করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে টোটাল ডিমান্ড ফর মানি। ফাইন, তাহলে কি জানতে পারলাম, স্পেকুলেটিভ মানে কি, একটা ফিউচার এক্সপেকটেশন, কি এক্সপ্রেশন, ফিউচার এক্সপেকটেশন অফ প্রাইস লেভেল। তুমি মনে মনে ভাবছো একটা প্রাইস লেভেলের চেঞ্জ কিছু হবে, এইখান থেকে আমরা কি করব, আমরা হোল্ড করব টাকা, এটার জন্য আমরা টাকা হোল্ড করবো, বুঝে গেছে। তাহলে এই যে এইখানে যে দুটো ইনকাম পেয়েছিলাম না, ট্রানজাকশন মোটিভটা ডিপেন্ড করেছিল কিসের উপরে, মানি ইনকামের উপরে, মনে পড়ছে? আর বলেছিলাম যে ভাই প্রিকশনারি এটাও মানি ইনকামের উপর ডিপেন্ড করে, প্রিকশনারিটাও আমার কিসের উপর ডিপেন্ড করে বলছিলাম, ডিপেন্ড এর উপর দেখে দিয়েছিলাম, এটাও ডিপেন্ড করে কিসের উপরে, ডিপেন্ডস অন মানি ইনকামের উপরে, ডিপেন্ডস অন মানি ইনকাম। তাহলে স্পেকুলেটিভ মোটিভটা যেটা হলো এটাও মানি ইনকামের ডিপেন্ড করুক। উনি বলছেন একদমই না, মানুষের আয় বাড়লেই সে খুব স্পেকুলেটিভ হয়ে যাবে, এটা কোনো মানে হয় না। বরং ওই টাকাটা যদি ব্যাংকে রেখে মাত্র 5% টাকা পাওয়া যায়, আর ওই টাকাটা যদি শেয়ার মার্কেটে খাটিয়ে যদি 12% টাকা পাওয়া যায়, মানুষ তখন শেয়ার মার্কেটে যায়। তাহলে কেন আমার মার্কেটে যদি আমার ব্যাংকের ইন্টারেস্টই 12% হয়, আর যদি আমি এটাকে স্পেকুলেশন করে ভাই 10% না আলুর দাম বাড়তে পারে, ভাই ব্যাংকে তো 12% পাই, তাহলে 10% দাম যদি বাড়তে পারে আলুর দাম, তাহলে কি আমি আলুতে টাকা রাখবো? সহজ করে বল, কি করে বলো, টাকা রাখবো না। তাহলে আমি ঘুরিয়ে ফিরিয়ে যেটা বলতে চাইছি যে মার্কেটে কতটা স্পেকুলেশন ডিগ্রি কাজ করছে, তার সঙ্গে তোমার কতটা পরিমাণ ইন্টারেস্টেড ব্যাংকের ইন্টারেস্ট আছে তার উপরে কম্পেয়ার করে মানুষ চিন্তা করে। তাহলে ডিগ্রি অফ স্পেকুলেশন এটা কিসের উপর ডিপেন্ড করে না, যদি তোমার কাছে ব্যাংকের ইন্টারেস্ট ইজ লোয়ার দ্যান ডিগ্রি অফ স্পেকুলেশন গেইন, ওকে। তাহলে একটা হচ্ছে যদি মনে হয় যে আমার কাছে রিস্ক রিটার্ন অন স্পেকুলেশন, ইফ কি লিখলাম, রিস্ক রিটার্ন অন স্পেকুলেশন is higher than ইন্টারেস্ট রেট, হায়ার দেন কি ভাই, ইন্টারেস্ট রেটের থেকে যদি রিস্ক রিটার্নটা বেশি হয়, তখনই মানুষ কি করে, পিপল গো ফর স্পেকুলেশন হোল্ডিং, স্পেকুলেশন ধরনের টাকা রাখার চেষ্টা করবে, স্পেকুলেশন মোটিভ, রাইট কি রং? তাহলে কিসের উপর ডিপেন্ড করলো, তখন আমি এক কথায় বলতে পারি এটা ডিপেন্ড করে কিসের উপরে, ডিপেন্ডস অন ইন্টারেস্ট রেট, ডিপেন্ডস করে কিসের উপরে, ইন্টারেস্ট রেট। তাহলে এখনো পর্যন্ত যে তিনটে মোটিভ দেখতে পেলাম, সেই তিনটে মোটিভের মধ্যে প্রথম দুটো মোটিভ মানি ইনকামের উপর ডিপেন্ড করে, এন্ড 3 নম্বরটা কিসের উপর ডিপেন্ড করলো, ইন্টারেস্ট রেটের উপরে। ক্লিয়ার? যেটা মানি ইনকামের উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা
সেই পরিমাণ টাকার পরিমাণকে আমরা নাম দিলাম L1, এটা নাম দিলাম কি, আর যেটা এখানে ইয়ে করে সেটাকে নাম দিলাম L2। ক্লিয়ার? তাহলে L1 কিসের উপর ডিপেন্ড করে না, L1 ডিপেন্ড করে এখানে চাপা দে L1 রুট L1 কিসের উপর ডিপেন্ড করে, L1 ডিপেন্ড করে, L1 is a function of y, L1 is a function of কি y। ওরা বই এরকম ভাবে লিখেছে L1 is equal to L1 y, রাইট। আর L2 তোমার কাছে ডিপেন্ড করে and L2 তাহলে কিসের উপর ডিপেন্ড করে, L2 ডিপেন্ড করে R এর উপরে, কিসের উপরে, আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, আর মানে কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে তুমি বলো তোমার টোটাল L is equal to L1 plus L2, है कि ना। और তাহলে এটার বদলে আমি L1 के बदले में ये लिख सकता L1 y, और इसके बदले में हम ये भी लिख सकता ये R, পারি কি পারি না, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি L ডিপেন্ড করে কিসের উপরে, টোটাল L ডিপেন্ড করে কিছুটা y এর উপরে আর কিছুটা R এর উপরে। সো টোটাল ডিমান্ড ফর মানি নট অনলি ডিপেন্ডস অন ইয়োর মানি ইনকাম, এরা কি বলেছিল সাম পার্সেন্ট মানি ইনকামের উপর ডিপেন্ড করে, বাট অলসো ডিপেন্ড করে কিসের উপরে, রেট অফ ইন্টারেস্টের উপরে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার কাছে যদি মনে কর ইন্টারেস্ট রেট কমে, ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে ডিমান্ড ফর মানি বাড়বে, ইন্টারেস্ট রেট কমলে ডিমান্ড ফর মানি বাড়বে। তাহলে যদি একটা এরকম ভাবে একটা কার্ভ আঁকা যেত, এরকম একটা কার্ভ আঁকা গেছে, ইয়া করা গেছে, আর এইদিকে যদি আমার রেট অফ ইন্টারেস্ট থাকে আর থাকে, আর এদিকে যদি আমার অ্যামাউন্ট অফ মানি থাকে, এদিকে যদি আমার অ্যামাউন্ট অফ মানি থাকে, তাহলে যত আমার ইন্টারেস্ট রেট কমবে তত আমার মানি বাড়বে, রাইট। এখন ইন্টারেস্ট রেট কমতে কমতে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছেছে যে ভাই এখন মাত্র 2% ইন্টারেস্ট আছে, রেট আছে মেবি, একে আমি R0 বলি, মানে খুব মিনিমাম ধরনের ইন্টারেস্ট রেট আছে, 1% ইন্টারেস্ট রেট আছে। তাহলে আর মানি সাপ্লাইটা ইন্টারেস্ট রেটের সমান করে কমতে কমতে যাবে না, ওখানে গিয়ে স্টেট হয়ে যাবে, ওখানে কি হয়ে যাবে, স্টেট হয়ে যাবে। ওকে, একে লিকুইডিটি ট্র্যাপ নাকি বলে দেখছি। তাহলে এরকম একটা জিরো, এটাকে আমি মনে করলাম OR0 পরিমাণ ইন্টারেস্টে তোমার কাছে কি হয়ে যাবে বলো, কি হয়ে যাবে বললাম, আমার কাছে সাপ্লাইটা, আমার কাছে মানি সাপ্লাইটা অ্যাবান্ডেন্টলি বেড়ে যাবে। মানুষ যদি মনে কর জাপানে যেটা হয়েছিল জানিস কি করতো তোরা, জাপানে একসময় জিরো রেট অফ ইন্টারেস্টে চলে এসেছিল, কি বলেছিল, মানে মানুষ টাকা রাখলে 1 পয়সাও ইন্টারেস্ট পায় না, 0.20 ইন্টারেস্ট পায়। আজকে একটা কাজ কর না, নেটে মেরে দেখ যে এখন জাপানের ইন্টারেস্ট রেট কত পার্সেন্টেজ, লেখ যে ইন্টারেস্ট রেট ইন জাপান, তাহলে নেট থেকে কি জানা গেল, জাপানের ইন্টারেস্ট রেট হচ্ছে 0.5%। মানুষকে যদি বলা হয় তুমি 1 লক্ষ টাকা 1000 টাকা 100 টাকা জমা দাও, তুমি 50 পয়সা ইন্টারেস্ট পাবে, রাইট। তাহলে তুই জমা দিবি কেন, তার বদলে মোর অ্যান্ড মোর অন্য কিছু করবো। ওই জন্য কি করা হয় জানিস, জাপানি টাকা তাড়াতাড়ি সারা পৃথিবীতে লোন দেওয়া হয়। আমাদের যখন রাস্তাঘাট বানানো হয় তখন জাপানি ওভারসিজ কোঅপারেশন ব্যাংক বলে একটা ব্যাংক আছে, পাক্কা, জাপানিজ ওভারসিজ কোঅপারেশন ব্যাংক, ওরা কি করে আমাদেরকে, ধর একটা 5000 কোটি টাকার প্রজেক্ট আছে, গভর্নমেন্টের কাছ থেকে গ্যারেন্টি নেয়, বুঝলি, 5000 কোটি টাকার প্রজেক্ট, গভর্নমেন্টকে বললো যে তুমি গভর্নমেন্ট গ্যারেন্টি দাও, গভর্নমেন্ট একটা ব্যাংক গ্যারেন্টি দেয়, গভর্নমেন্ট একটা গ্যারেন্টি দেয়, বুঝলি, দিয়ে 5000 কোটি টাকা পুরো টাকাটা কারা দিয়ে দিল, জাপান আমাদেরকে লোন দিয়ে দেয়। এই যে আমাদের বুলেট ট্রেন হচ্ছে না, বুলেট ট্রেন কোথায় 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 হচ্ছে, গুজরাট থেকে বোম্বে, গুজরাট দিয়ে না বোম্বে হচ্ছে,
তো ভালো কথা, ওখানে যে আমার হচ্ছে, এখানে যদি যদি মনে কর মোট 50,000 কোটি টাকা খরচা হচ্ছে, তো টাকা কে দিচ্ছে? জেসিবি, জাপানিজ কোঅপারেটিভ ব্যাংক, জাপানিজ কোঅপারেশন ব্যাংক নাকি বলে, তাই না? তা ওরা এই টাকাটা কেন দিল? এক নম্বর কারণ, ওদের নিজের দেশের ইন্টারেস্ট খুব কম। তো ভাই ইন্ডিয়া গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে, আর সেখানে যদি আমার আমার 5% ইন্টারেস্টও পাই, 6% ইন্টারেস্টও পাই, ভালো ভালো লাভ হচ্ছে কিনা? হ্যাঁ, সেখানে যদি আমরা অন্য দেশ বা অন্য কোনো জায়গা থেকে, কোনো ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে চাই, সেখানে মেবি 9% ইন্টারেস্ট দিতে হবে। তা আমরাও বলছি ভাই জাপান তুমি দিয়ে দাও 6% রেটে, তোমারও লাভ আমারও লাভ। পরন্তু কি লাভ? বুলেট ট্রেনের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ওরা আবার এই লোনটা দিয়ে কি করছে? ডবল লাভ করছে। বল কি করছে? ওদের যে মেশিনারি যন্ত্রপাতি, ওদের যে কোম্পানিজ গুলো কাজ করবে, তারা তাদেরকে কি করবে? তাদের সঙ্গে শর্ত রাখা হয় যে যাতে তুমি এই যে বুলেট ট্রেনের লাইনটা বানানো হলো, তাতে ওদেরকে কাজ, ওদের কোম্পানিজ গুলোকে কাজ দেওয়া হবে। তাহলে ওই দুটো সমগ্র অবস্থার পরিপ্রেক্ষিত থেকে কেন হলো না, ওদের দেশে অল্প পরিমাণ সুদের হার এত কমে গেছে যে এখানে অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ মানি সাপ্লাই এসে গেছে। কথা বুঝেছো? এবং তখনই যখন এটা কখন সম্ভব হয়েছে, কিসের উপর ডিপেন্ড করে? রেটের উপর ডিপেন্ড করে। কোনটা রেটের উপর ডিপেন্ড করে? যেটা যেটা L2, যেটা L2 সেটা আসলে কি? স্পেকুলেটিভ ডিমান্ড। সেটা আসলে কি? স্পেকুলেটিভ ডিমান্ড। ফলে ফলে জাপানে কি হয়ে গেল? জাপানে স্পেকুলেটিভ ট্রেডিং এর ডিমান্ডটা অত্যন্ত বেশি আছে। একদম পরিষ্কার ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলে বোঝা যাচ্ছে? মজা আসছে কি মজা নেই বলো? চলো ওভার।